Hey, what's up everybody? Welcome back to the channel everyone. And আজকে আমি স্পেশালি কিছু সিপিইউর উপরে কথা বলবো যেগুলো আপকামিং বা নতুন আপনারা বলতে পারেন। বেসিক্যালি নতুন প্ল্যাটফর্মের উপর আমি কথা বলবো, সেটা হোক AMD অথবা ইন্টেল। সো এই ভিডিওটা স্পেশালি আমি লাইভ করতে চেয়েছিলাম, বাট আমার শরীর ভালো না থাকায় আমি এটাকে রেকর্ড করছি, কারণ লাইভে অনেক কাশি বা অন্যান্য সমস্যা থাকতে পারতো। অ্যান্ড আমাদের এলাকায় মোটামুটি ঠান্ডাও চলে এসেছে। তবে বলে রাখি, ভয়েসের অবস্থা খুবই খারাপ, অ্যাডজাস্ট করে নেবেন। সো নাও ব্যাক টু দ্য টপিক অ্যান্ড লেটস টক অ্যাবাউট ইন্টেল অ্যারো লেক ডেস্কটপ সিপিইউ। অলরেডি আমি যখন ভিডিও করছি কয়েক মিনিট আগে কিছু থার্ড পার্টি রিভিউ অনেক জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে, যেটা আসলেই মিক্সিং একটা পারফরমেন্স দিচ্ছে। আর ইন্টেল নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি, যেখানে আমি স্লাইড অনুযায়ী কথা বলেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে নিজস্বভাবে বিশ্বাস করতে সেই স্লাইডকে। বাই দ্য ওয়ে, এখানে মিক্স ধরনের পারফরমেন্স করার কারণ আছে, কারণ এটাকে আমরা কমপ্লিট একটা রিস্টার্ট মানতে পারি ইন্টেলের পক্ষ থেকে, কারণ তারা প্ল্যাটফর্মই চেঞ্জ করে দিয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে নতুন অ্যাপ্রোচের সাথে তারা আসতে চলেছে মার্কেটে, যেখানে আপনারা হাইপার থ্রেডিংকে দেখতে পারছেন না, ক্লকের ঘাটতি, নতুন কোর ডিজাইন। তারা ফ্যাব্রিকেশন প্রসেসকে একদম কমপ্লিটলি আউটসোর্স করছে, তাও আবার টিএসএমসির কাছ থেকে। তারা এবার টাইল ডিজাইন করছে, অর্থাৎ চিপলেটও যেটাকে আপনারা বলতে পারেন, তবে এটা টেকনিক্যালি টাইল ডিজাইনই আমি বলবো। আগের চেয়ে অনেক পাওয়ারফুল আইজিপি, এবং আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা এবার ব্র্যান্ডিং পর্যন্ত চেঞ্জ করেছে, তাই আমরা এটাকে রিস্টার্ট বলতেই পারি। যেমনটা AMD তাদের ফিনিক্স বা FX সিরিজের বুলডোজার আর্কিটেকচার বা এই ধরনের যে আর্কিটেকচারের উপর তারা সিপিইউ আনতো অনেক কোরের, সেগুলোকে কাট অফ করে দিয়েছিল, তারপর নিয়ে এসেছিল রাইজেন। অ্যান্ড ইন্টেলের ক্ষেত্রেও আমরা এটাকে ধরতে পারি। তাই পারফরমেন্স যাই করুক মোটামুটি ভালো করছে, এমন না যে খুব খারাপ করছে। আর এবার থ্রেড ডিরেক্টরির যে মেকানিজম ছিল সেটাও হয়তো বা চেঞ্জ হতে পারে, তাই একটু পারফরমেন্সের আমরা ঘাটতি দেখতে পারছি। তবে এটাকে আমাদেরকে সই নিতে হবে, না হলে কিন্তু কম্পিটিশন এখানে থাকবে না। আই থিঙ্ক আমি এখানে আর একটা বড় পয়েন্ট পিছিয়ে গেছিলাম, সেটা হচ্ছে পাওয়ার ড্র নিয়ে। এবার যেটা করছে, অর্থাৎ আপনারা অনেক গেমসের বেঞ্চমার্কে অনেকখানেই দেখতে পারছেন, যেখানে একটা মোটামুটিভাবে লোয়ার পারফরমেন্স করছে তাদের আগের জেনারেশন বা AMDর যে কম্পিটিশন হয়ে থাকে তাদের ক্ষেত্রে। এখানে একটা বিষয় ভাবার আছে, কারণ অনেক গেমসে আমরা দেখছি 6% বা 10%, ইভেন 12% ড্রপ করেছে পারফরমেন্স। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে 70 ওয়াট, 60 ওয়াট অথবা 80 ওয়াটের মতো অনেক জায়গায় পাওয়ার কম নিচ্ছে। এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জিং বিষয় ছিল ইন্টেলের জন্য। আবার আমি গেমার নেক্সাসের চ্যানেলে দেখলাম যে এখানে পাওয়ার ড্র তো ঠিকঠাক করছে, এটা কনজিউমেবলি একটা গুড শোনাচ্ছে, তবে অনেক জায়গায় কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে আনস্টেবল হয়ে পড়ছিল। তবে আপনার ভয় নেই, আপনার মাদারবোর্ড ফুকে যাবে না। তবে হ্যাঁ, আবারও একটা কথা বলি, আপনারা কিন্তু বর্তমান সময়ের জন্য নতুন প্ল্যাটফর্ম হিসেবে শুধুমাত্র Z890 মাদারবোর্ডের সাপোর্ট পেতে চাচ্ছেন। অবভিয়াসলি অনলি D5 ক্যাপেবল হবে। আর তাছাড়া যদি আমি এর কথা বলি থার্মাল ডিজাইনের, তো এটা সিগনিফিকেন্ট ভালো পারফরমেন্স করছে বা দেখাচ্ছে অ্যাটলিস্ট বর্তমান লিস্টে। আর এটা কিন্তু আমি থার্ড পার্টি রিভিউ থেকে কথা বলছি, এটা কিন্তু একটা বিশাল অ্যাপ্রোচ। যদিও এখনও আমি বলছি না যে ইন্টেল বিট করে দিয়েছে এফিসিয়েন্সির মামলায় AMDকে, এরকমটা বলছি না, যেখানে বিশাল একটা তফাৎ ছিল, অর্থাৎ 100-200 ওয়াটের পর্যন্ত ব্যাপার ছিল। সেটা যদি অনেকটা রিডিউস করতে পারে, এটা হিউজ একটা বিষয় ইন্টেলের জন্য। হ্যাঁ, আমি আবারও বলছি, অনেক সন্তোষজনক পারফরমেন্স না থাকলেও, তবে হ্যাঁ, প্রোডাক্টিভিটিতে মোটামুটি স্টেইন করতে পেরেছে। তাদের স্ট্যাবিলিটি অনেক জায়গায় বিট করে দিয়েছে AMDকে র পাওয়ারে, আবার অনেক জায়গায় দেখা গেছে যে বিট করেছে। বা অনেক অ্যাপ্লিকেশানে, যেমন আমি 7 জিপসের কথা বলি, তো সেক্ষেত্রে তো ওয়ার্স্ট কেস সিনারিও দেখিয়েছে এটা। বাই দ্য ওয়ে, ইন্টারন্যাশনাল প্রাইসিং ভালো হলেও বাংলাদেশে কীরকম হয় সেটি দেখার বিষয়, কারণ আমরা কিন্তু অ্যাজ ইউজুয়ালি যেটা AMDর ক্ষেত্রে দেখি, বিশেষ করে লো এন্ড বা মিড রেঞ্জ ক্যাটাগরির যে সকল সিপিইউগুলো হয়ে থাকে, তার প্রাইস কিন্তু মোটামুটি একটা সুইটেবল পর্যায়ে থাকে, ইভেন নতুন জেনারেশনের। ইন্টেলের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। হ্যাঁ, অনেক সময় কমার চেষ্টা করে, তবে হাইপ একবার বেড়ে গেলে কেন জানি না
আবার একটা বিশাল স্পটে গিয়ে ঠেকে যায়। এটা অবশ্যই দেখতে হবে, কারণ এখানে নতুন প্ল্যাটফর্মের কথা যেহেতু বলছি, আপনারা তো কোনোভাবেই অ্যাটলিস্ট আপনাকে একটা বাজেট মাদারবোর্ডের নাগাল পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই 20,000 টাকার উপরেই খরচ করতে হবে। এর নিচে কোনো অপশনই আমি দেখছি না বর্তমান সময়ের জন্য। আর DDR5-এর হিসাব তো বাদই দিলাম। SSDর প্রাইস অন্যান্য দেশে কমে গেছে, কেন জানি না বাংলাদেশে ওই জায়গায় হোল্ড করে আছে। তো এখন কথা হচ্ছে এই সিপিইউগুলো কি আমাদের নেওয়া উচিত? আপনাদের মধ্যে যারা এনথুসিয়াস্টিক পারসন আছে, আপনারা ইন্টেলের জন্য সবসময় শুভকামনা রাখেন, তো তাদের জন্য তো কোনো বিষয় না, অ্যাপেলের মতো হিসাব। এটা ওয়ান কাইন্ড অফ অ্যাপেলের মতো বিষয়। আপনার কাছে 15 প্রো ছিল, আপনি 16 প্রোতে আপগ্রেড করেছেন, এরকম বিষয়। তবে নতুন যারা আছেন তাদেরকে একটুখানি সময় দিতে বলবো। আর এটার কনক্লুশন হয়তো বা আমি পরেই দিচ্ছি। তারপরে যদি কথা বলি AMDর, তারাও কিন্তু 9000 সিরিজের সিপিইউগুলো অনেকটাই সার্টার দিয়ে কিন্তু বিক্রি করছে, কারণ আমরা অলরেডি একটা লিস্ট দেখতে পেরেছি যেখানে এদের যে হোল সিপিইউ ছিল সেটার সেলসে কিন্তু অনেকটাই ডিসকাউন্ট আমরা দেখতে পারছি। আই থিঙ্ক $20-30 থেকে $50 পর্যন্ত, যেটা টপ এন্ড ছিল, যেটা আসলে একটা গ্রেট ডিল বলে আমি মনে করছি। তবে তার মাঝে কিন্তু আর একটা বিষয় আমাদের সামনে চলে আসে, সেটি 9000 সিরিজের কিন্তু তাদের X3D চিপস। বিশেষ করে যদি আমি Ryzen 7 9800 X3Dর কথা বলি, তো এটা নিয়ে তো অনেক জল্পনা কল্পনা চলছিল। আর এটার বক্স থেকে শুরু করে স্পেসিফিকেশন সব কিছুই কিন্তু অলরেডি লিক হয়ে গেছে, যেখানে আমরা যেটা ক্লেম করছিলাম যে এটা বা X3D যে সকল সিপিইউগুলো হয়ে থাকে সেগুলো প্রোডাক্টিভিটিতে খারাপ পারফরমেন্স করছে, ব্যাড ইম্প্যাক্ট দিচ্ছে। তো সেটাকেও এবার হয়তো বা ট্যাকেল করে তারা নতুনভাবে প্যাক করতে চাচ্ছে Ryzen 7 9800 X3Dকে, যেটার গেমিং পারফরমেন্স আই থিঙ্ক এটার উপরে অন্য কোনো সিপিইউ আসতে পারে 1 বছরের মধ্যে, আমার তা মনে হয় না। তো কিছুক্ষণ আগে যে লিকটি আসলো সেটি 9800 X3Dকে নিয়ে, আর এটা ক্লেম করছে যে 8% ওভারঅল গেমিং পারফরমেন্সে বুস্ট করতে পারবে ওভার দ্য 7800 X3D। আর বর্তমান সময়ের জন্য এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গেমিং সিপিইউ বা চিপস আমি বলতে পারি বর্তমান সময়ের জন্য। তবে বাইরের দেশে কিন্তু এর প্রাইস হঠাৎ করে কেন জানি বেড়ে গিয়েছিল, আর বাংলাদেশেও সিমিলার ঘটনা ঘটেছে। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে আউট অফ স্টক, আর এটা অ্যারাউন্ড 50-52 মধ্যেও আপনি হয়তো বা পেতে পারেন, যেটা আসলে একটা বিশাল ভালো ডিল। সেটা কোনোভাবেই আমি বলতে পারি না। যদি নতুন সিপিইউগুলো না আসে, সেগুলোর প্রাইস অবশ্যই 35-এর আশপাশ থাকলে আমি এটাকে কনসিডার করতে পারতাম, যেহেতু পুরাতন হয়ে গেছে এই হিসাবে আর কি। কনফিগারেশন ওয়াইজ অবভিয়াসলি Gen 5 আর্কিটেকচারে 8টা কোর থাকবে, সর্বোচ্চ 5.2 GHz ক্লক। যেহেতু 3D স্ট্যাকিং ভি ক্যাশ পাচ্ছেন, 104 MBর ক্যাশ পেয়ে যাবেন, যেখানে স্ট্যাটিক মেমোরি হিসেবে গেমস ব্যবহার করবে বা ইউটিলাইজ করবে, তো সেক্ষেত্রেই কিন্তু আপনার গেমিং পারফরমেন্সটা বেশি পেয়ে থাকেন। তবে টিডিপি 120 ওয়াট, যেটা আমার চোখে খানিকটা বেশি লাগছে। তবে হ্যাঁ, মাল্টি থ্রেডেড ওয়ার্কলোডে আপ টু 15% কিছু অ্যাপসে এটা ভালো পারফরমেন্স করতে পারে। অ্যান্ড হ্যাঁ, এটার প্রাইসও কিন্তু আগের বারের মতোই হতে চলেছে, অর্থাৎ 7800 X3Dর কাছাকাছি, হয়তো বা একটু কমাবার করলেও করতে পারে। বাই দ্য ওয়ে, এটার জন্য কিন্তু আপনাকে যে 800 সিরিজের মাদারবোর্ড প্যাকেজ নিতে হবে AMDর ক্ষেত্রে, সেটাও কিন্তু না। এখানে আপনারা অ্যাক্রস দ্য বোর্ড আপনারা চালাতে পারেন, আই মিন AM5 প্ল্যাটফর্ম হলেই হলো। বাই দ্য ওয়ে, ভিডিওতে একটা ছোট্ট আপডেট দিয়ে নেই, এটা আপনারা নিউজ বলতে পারেন, কারণ কোয়ালকম যে সিপিইউগুলো মেক করে থাকে তার লাইসেন্স কিন্তু আর্ম দিয়ে থাকে, আর আর্মের কাছ থেকে সেটা ক্যান্সেল হতে চলেছে ডিজাইন ওয়াইজ। তো এটার জন্য তারা 60 ডেজ একটা নোটিশ দিয়ে দিয়েছে। অবশ্যই এটা আপনার কোনো ইফেক্ট ফেলবে না, হয়তোবা তারা রিনিউ করে নিতে পারে, বাকিটা পরবর্তী হিসেব। তো এখন যদি আমি ছোট্ট কনক্লুশনে আসি যে আসলে আমাদের কোন ধরনের সিপিইউ নেওয়া উচিত,
ওয়েল, তো আপনি যদি একজন ডেডিকেটেড গেমার হয়ে থাকেন অ্যান্ড আপনার প্রায়োরিটি অনলি গেম, আপনি স্ট্রিমার, তো সেক্ষেত্রে আপনি টপ এন্ড গেমিং চিপস নিতেই পারেন। এটা ইন্টেলের পক্ষ থেকেও হোক অথবা AMD, দুইটাই নিতে পারেন। তবে আপনি যদি প্রোডাক্টিভ ইউজার হয়ে থাকেন তো এখনও সেফ সাইড আছে, আপনার বেশি গেমিংয়ের দরকার হয় না, ক্যাজুয়াল দরকার। তারপরেও বলছি যে সিপিইউগুলো মডার্ন আছে। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে বাদ দিয়ে দেই 9000 সিরিজকে AMDর আর ইন্টেলের 200 কোর আলট্রাকে, সেক্ষেত্রেও আপনার গেমিংয়ে কোনো প্রভাব ফেলবে না। দে আর স্টিল ক্যাপেবল ফর এনি কাইন্ড অফ হেভি গেমিং। তবে আমি কিন্তু মানা করছি না, সেগুলো অনেক ক্যাপেবল। আর সেক্ষেত্রে আপনারা টাকা বাঁচিয়ে কিন্তু জিপিইউতে যদি লাগান তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার ফায়দা করতে পারে। ইভেন AI টাস্ক অথবা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যদি আপনার দরকার হয়, বিশেষ টাস্কের দরকার না হয়, আপনারা কিন্তু ওল্ডার সিপিইউ অর্থাৎ 7000 সিরিজ অথবা ইন্টেলের 14 জেন সিপিইউর দিকেও কিন্তু দেখতে পারেন, যদি আপনার প্রাইস কনসিডারেবল হয় যে না এগুলো গ্রেট একটা ভ্যালু ক্রিয়েট করছে। কারণ একটা জিনিস আমি নোটিস করেছি, যে সকল বেঞ্চমার্ক হয়ে থাকে সেগুলো তো 5090 দিয়ে হয়ে থাকে, 4090 দিয়ে হয়ে থাকে। তো অনেক গেমস যেগুলো স্পোর্ট টাইটেল বা লোয়ার গ্রাফিক্স ইন্টেনশন গেম হয়ে থাকে সেগুলোতেও কিন্তু আপনারা 200-300 পর্যন্ত FPS পেয়ে যান ইজিলি। তো আমি মনে করি যে অতগুলোর প্রয়োজন হয় না বর্তমান সময়ে, সেটা ওভারকিল হয়ে যায় একদমই, আমি বলছি আপনাদেরকে। আবার এই প্রবণতাটাও আমি কিন্তু দেখেছি যে অনেক দামি গ্রাফিক কার্ড সিপিইউ লাগার পরেও তারা টেনশনে থাকে যদি আমার এফপিএসের উপর ইফেক্ট ফেলে বা স্ট্রিমিং কোয়ালিটিতে, এরকমটা হবার কথা না যদি আপনি হাই এন্ড পিসি ইউজ করে থাকেন। কারণ বর্তমান সময়ে স্ট্রিমিংয়ের জন্য আলাদা এনকোডার কিন্তু ব্যবহার করে থাকে গ্রাফিক কার্ড, আর সেখান থেকেও কিন্তু এক্সট্রা যে কোরগুলো থাকে সিপিইউর সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই হেল্প করে থাকে। তো এটি নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই যে বেস্ট অফ দ্য বেস্ট জিনিসই কিনতে হবে আপনাকে, এরকমটা না। এক্সেপ্ট আপনি যদি একজন প্রফেশনাল স্পোর্ট টাইটেল কম্পিটিশনে খেলে থাকেন। ইদারওয়াইজ আমি আসলেই বর্তমান সময়ে রিয়েলাইজ করছি, আমিও তো গেমিং করছি, তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি আপনার 100 বা 200 FPS পার হলে আপনার কোনো প্রয়োজনই হয় না। ইভেন আমি যদি F1 2023-র কথা বলি তো সেক্ষেত্রে দেখা গেল যে 250 FPS একটা গ্রাফিক কার্ড বা একটা সিস্টেম থেকে দিচ্ছে, সে জায়গায় আরেকটা দিচ্ছে 270 বা 80। আপনি ডিফারেন্ট করতেই পারবেন না যদি আপনার টুলস অথবা আপনার যে এফপিএস কাউন্টার এনেবেল না থাকে। দেখেছেন কনক্লুশনটা কোন দিকে ঘুরিয়ে নিয়ে গেছি, যেখানে আমার কথা বলার দরকার ছিল বা উৎসাহ দেওয়ার কথা ছিল যে আপনারা কোর আল্ট্রা 9 নেন অথবা X3D 9000 সিরিজের নেন, তার সাথে পেয়ার আপ করে দেবেন আপকামিং 5090কে। অথচ আমি বলছি যে আপনারা ভালো ডিলের জন্য ওয়েট করুন। তবে হ্যাঁ, একটা কথা এখনও বলবো যে আপনারা গেমার বা জিপিইউ ইন্টেন্সিভ কাজ করে থাকলে আপনারা বেশি পয়সা জিপিইউর উপরে ঢালুন, আপনাকে কোনোভাবেই নিরাশ করবে না যদি সেটা সেলসও পরবর্তীতে করতে চান। আই হোপ বিষয়গুলো আপনার ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিতে পারেন। কমেন্টে আপনার মতামত জানাবেন যে আপনি বা আপনার ফেভারিট কম্পোনেন্ট দিয়ে কীরকম পিসি বিল্ড করতে চান, সেটার লিস্টও আপনি দিতে পারেন। আর সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন, অ্যান্ড এটার জন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।